আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনারা সবাই অধীর আগ্রহ অপেক্ষায় আছেন যে ক্যাডেট ভর্তি পরীক্ষা 2026 সালের প্রশ্নগুলো আপনারা হন্যে হয়ে খুঁজছেন, কিন্তু কোথাও সকল প্রশ্নের উত্তর কিংবা প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সুন্দরভাবে গোছানো প্রশ্ন কোথাও পাচ্ছেন না। গত বছরে নেই এই বছরও আমি আপনাদের সম্মুখে বাংলা প্রশ্ন এবং জিকে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেখাবো। এবং আপনারা যেখানে যে সকল গ্রুপে যে সকল পেজে দেখছেন, কেউ কিন্তু এখন পর্যন্ত সকল প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি। তো আমি একদিন সময় নিয়েছি, কারণ হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে যদি প্রশ্নগুলি দেখার পরে এবং আমার উত্তরগুলি দেখার পরে অনেক স্টুডেন্ট আছে দেখা যাবে হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে কিন্তু তারা হয়তোবা ভুল করে আসছে। এই প্রশ্নটা দেখার পরে তাদের মধ্যে একটু মন খারাপ হবে। অনেক স্টুডেন্ট 270 পাবে, 280 পাবে, 220 পাবে, 40 পাবে, হোয়াট এভার, যে যেরকম ইচ্ছা বলতেছে বলুক, বাস্তবতা হচ্ছে ভিন্ন। তবে দুই একজন স্টুডেন্ট কিছু এক্সেপশনাল থাকে, অর্থাৎ 300 মার্কের মধ্যে 280, 70 পেতে পারে। এগুলো হচ্ছে এক্সেপশনাল। তবে বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় যে হচ্ছে 180 থেকে 240 এর ভেতরেই অ্যাভারেজ থাকে। তবে 250, 260 এগুলো হচ্ছে এক্সেপশনাল, বা 270 এগুলো হচ্ছে কি এক্সেপশনাল। তবে আপনার ছেলে বা মেয়ে ভালো মার্ক পাবে এসে বলতেছে, এটাও দোষের কিছু নয়। তো ছোট্ট মন, সে যা বলছে সেটাকে আপনি গ্রহণ করে নিন। এখন আমরা বেশি কথা না বলে আমরা বাংলা প্রশ্ন আজকে সলভ করব। এখানে লিখে দিচ্ছি বাংলা কোশ্চেন সলভ 2026, অর্থাৎ 2026 সালে বাংলা কি কি কোশ্চেন হয়েছিল সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। আচ্ছা, এখন কি কি টাইপের কোশ্চেন হয়েছিল সেগুলো একটু আগে দেখার চেষ্টা করব। আমরা প্রথমে দেখব যে প্রথম যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হচ্ছে এক কথায় প্রকাশ। এই টাইপের কোশ্চেন এসেছিল 10 মার্ক। তারপর হচ্ছে আরেকটা টাইপের প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে এমসিকিউ, যেটা আমরা বলি সঠিক উত্তর। এটা এসেছিল 5 মার্কের। তারপরে হচ্ছে 3 নাম্বার যে কোশ্চেন এসেছিল যে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান এসেছিল 5 মার্কের। তারপর এসেছিল যে বানান শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, এটা থেকে এসেছিল হচ্ছে 5 মার্ক। তারপরে এসেছিল প্রমিত উচ্চারণ, যেটা এই বছর অনেক টিচার পড়ায়নি, এই জন্য স্টুডেন্টরা যাদের কাছে পড়েছে ধরা খেয়েছে। তারপরে 6 নাম্বার যেটা এসেছে হচ্ছে সারমর্ম, সারমর্ম, এটাই মার্ক ছিল হচ্ছে 8। তারপরে আরেকটা হচ্ছে 10টি বাক্য, 10টি বাক্য দিয়ে এসেছিল, এটা হচ্ছে 10 মার্ক। আরেকটা এখানে বাদ পড়ে গেছে। আচ্ছা, এই জায়গায় উপরে ফাঁকা আছে, এখানে আমি লিখি, নিচে লিখলে আবার দেখা যায় কিনা। 8 নাম্বারে যেটা এসেছে সেটা হচ্ছে যে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এটাতে এসেছিল হচ্ছে 12 মার্ক। এই টোটাল হচ্ছে 60 মার্ক। বাংলায় টোটাল হচ্ছে কত? 60। আচ্ছা, যে টাইপের প্রশ্নগুলো এসেছে, এক কথায় প্রকাশ এসেছিল 10, এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর এসেছিল 5, শূন্যস্থান পূরণ হচ্ছে 5, বানান শুদ্ধিকরণ হচ্ছে 5, প্রমিত উচ্চারণ হচ্ছে 5, সারমর্ম হচ্ছে 8 এবং 10টি বাক্য হচ্ছে 10 এবং সংক্ষিপ্ত প্রশ্ন কত? 12। এই যে টোটাল 60 মার্কের প্রশ্ন এসেছে আমরা ধারাবাহিকভাবে দেখব। তবে এই এক কথায় প্রকাশ এবং এমসিকিউ এই দুইটা অংশ আমরা একসাথে দেখব, কারণ স্টুডেন্টের এমসিকিউর যে ছিল হচ্ছে আপনার অপশন ছিল, এগুলো তাদের মনে নেই। হ্যাঁ, যতটুকু পারি আমি চেষ্টা করব যে 60-এর ভিতরে কত
আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তবে এখানে কিছু কোশ্চেন একটু ভুলভ্রান্তি হতে পারে, যেহেতু শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা। আমি আবারও বলছি, যেহেতু শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা। আমরা প্রথমেই দেখব যে এক কথায় প্রকাশ এবং এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথমেই দেখব হচ্ছে এমসিকিউ টাইপ এবং এক কথায়। আগে লিখে নিই যে এক কথায় অবলিক এমসিকিউ টাইপ। আচ্ছা, 1 নাম্বার, যে উপভাষার অপর নাম কি? কোনো স্টুডেন্ট লিখেছে উপভাষার অপর নাম কি, উপভাষার আরেক নাম কি, সকল কিছুই একই রকম। অর্থাৎ উত্তর হবে কি? উত্তর হবে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা। আচ্ছা, লেখা অবশ্যই আমার বেশি সুন্দর না। আচ্ছা, ঠিক আছে। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে খাপ ছাড়া কার লেখা? খাপ ছাড়া কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের। 3, হাবাতে এর ব্যাসবাক্য কি? হা ভাতে এর বেশ বাক্য কি? উত্তর হবে হচ্ছে ভাতের অভাব। তারপর হচ্ছে 4 নাম্বার, মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে অব্র আবির। উত্তর হবে অব্র আবির। 5 নাম্বার, জীবের অবস্থান অনুযায়ী এ কোন ধরনের ধ্বনি? এ কোন ধরনের ধ্বনি? এ কোন ধরনের ধ্বনি? উত্তর হবে সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি। 6 নাম্বার, শ্রীশ এর সন্ধি বিচ্ছেদ। শ্রীশ এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হবে শ্রী যোগ ইশ, শ্রীশ। 7 নাম্বার, ঘুঘু কখন ডাকে? উত্তর হবে মধ্যদিনে নরম ছায়ায়। আচ্ছা, এখানে উপভাষার অপর নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। খাপ ছাড়া কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। হাবাতে এর ব্যাসবাক্য হচ্ছে ভাতের অভাব। মানুষজাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অব্র আবির। জীবের অবস্থান অনুযায়ী এ কোন ধরনের ধ্বনি? সম্মুখ স্বরধ্বনি। শ্রীশের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শ্রী যোগ ইশ। ঘুঘু কখন ডাকে? মধ্যদিনে নরম ছায়ায়। আচ্ছা, 7 নাম্বার পর্যন্ত গেল, এগুলো মুছে দিব আমি, তারপরে আবার লিখব।
8 নাম্বার লিখব হচ্ছে লরেটো সিস্টার্স কোথায় অবস্থিত? লরেটো সিস্টার্স কোথায় অবস্থিত? কোথায় কোথায় অবস্থিত? এখানে কনফিউশন আছে, এই প্রশ্নটায় কনফিউশন আছে। অনেকে লিখছে ভারতের কলকাতায় অবলিক দার্জিলিং। এখন ভারতের কলকাতায় এবং দার্জিলিং দুইটাই সঠিক, তবে ষষ্ঠ শ্রেণীর বই অনুযায়ী সরাসরি সুন্দর করে লেখা আছে দার্জিলিং। আমি আবার বলছি, দুটি সঠিক, তবে ষষ্ঠ শ্রেণীর তোমাদের বই অনুযায়ী দার্জিলিং সঠিক। আচ্ছা, তারপরে হচ্ছে 9 নাম্বার লিখবো হচ্ছে বাঁচতে দাও কবিতার স্তবক সংখ্যা কতটি? উত্তর 5টি। বাঁচতে দাও কবিতার স্তবক সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 5টি। আমি মনে করি বাংলাদেশের কোনো কোচিং সেন্টার, কোনো প্রাইভেট টিচার স্তবক সংখ্যা ষষ্ঠ শ্রেণীর বই থেকে শেখায়নি। তো আমি খুব গর্ব করে বলতে পারি যে আমি এই স্তবক, তারপর হচ্ছে এই যে বিভিন্ন বিষয় আছে, আমি কিছুদিন আগে হচ্ছে একটা সাজেশন বের করেছিলাম। এখান থেকে ইনশাল্লাহ যারা সাজেশনগুলো নিছে, হ্যাঁ, তারা বলছে যে ইনশাল্লাহ স্যার সাজেশন থেকে অনেক কিছুই কমন পড়েছে। তবে সাজেশনটা কোন ভিত্তিক সেটা আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ টেক্সট বুক রিলেটেড। যারা টেক্সট বুকটা ভালো করে পড়ছে তারাই ভালো রেজাল্ট করতে পারছে। আচ্ছা, তারপর হচ্ছে 10 নাম্বার, আঙুর কোন ধরনের পত্রিকা? আঙুর কোন ধরনের পত্রিকা? আঙুর কোন ধরনের পত্রিকা? উত্তর হচ্ছে শিশু পত্রিকা। আঙুর কোন ধরনের পত্রিকা? শিশু পত্রিকা। তারপর হচ্ছে 11 নাম্বার, বেদুইন কি? বেদুইন কি? উত্তর হচ্ছে আরবের যাযাবর জাতি। আরবের যাযাবর জাতি। আরবের এখানে একটি হবে, আরবের একটি যাযাবর জাতি। আচ্ছা, বেদুইন কি আরবের একটি যাযাবর জাতি। এখন বলতে পারে এখানে 10টার জায়গায় 11 নম্বর কেন সিরিয়াল আসলো, 12 নম্বর কেন আসবে? কারণ আমি বলে দিছি আগে, এক কথায় এবং এমসিকিউ দুইটা একত্রে আছে। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে ক্রিয়াপদের পর কোন প্রত্যয় বসে? ক্রিয়াপদের পর কোন প্রত্যয় বসে? ক্রিয়াপদের পর কোন প্রত্যয় বসে? উত্তর হচ্ছে কৃত প্রত্যয়। তারপর হচ্ছে 13 নম্বর, এই কোশ্চেনটা এক একজন স্টুডেন্ট এক এক রকম করে লিখেছে। হ্যাঁ, আমিও দুইভাবে দিচ্ছি। মাদার তেরেসা অনাথ শিশুদের জন্য, অনাথ শিশুদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন? কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন?
অবলিক এই প্রশ্নটায় আরেকজন স্টুডেন্ট বলেছে যে মাদার তেরেসা ডট ডট দিয়ে আচ্ছা থাক মাদার তেরেসা শারীরিক ও মানসিক শিশুদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে দুইজন স্টুডেন্ট দুই ধরনের প্রশ্ন বলেছে যে মাদার তেরেসা অনাথ শিশুদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন। অনাথ শিশুদের জন্য হলে তখন উত্তর হবে অনাথ শিশুদের জন্য হবে শিশু ভবন। উত্তর হবে শিশু ভবন। যদি মাদার তেরেসা অনাথ শিশুদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন, যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে উত্তর হবে শিশু ভবন। আর যদি মাদার তেরেসা শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে এটার জন্য উত্তর হবে নবজীবন আবাস। আমি আবার বলতেছি, যদি প্রশ্ন এসে থাকে মাদার তেরেসা অনাথ শিশুদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে শিশু ভবন। যদি প্রশ্ন এসে থাকে মাদার তেরেসা শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে হবে নবজীবন আবাস। দুজন স্টুডেন্ট দুই রকম করে দিয়েছে। এখানে এমসিকিউ এবং এই এক কথায় প্রকাশের জন্য যে 15টি কোশ্চেন ছিল, এখান থেকে 13টি কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি, আর বাকি দুইটি প্রশ্ন তারা দিতে পারেনি। আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা নতুন অংশে যাব। এখন আমরা দেখব প্রমিত উচ্চারণ। প্রমিত উচ্চারণ। আচ্ছা, যে প্রশ্নগুলো এসেছিল হচ্ছে অভিধান, এটা হবে অভিধান। তারপরে এসেছিল শীর্ণ, তারপরে এসেছিল হচ্ছে শীর্ণ, হবে হচ্ছে শীর্ণ, এটা সরাসরি বই থেকে এসেছে। তারপরে এসেছিল হচ্ছে তেজস্বী, এটাও সরাসরি বই থেকে এসেছে, তেজস্বী, এটাও সরাসরি বই থেকে এসেছে। তারপর হচ্ছে আবৃত্তি, আবৃত্তি। তারপর হচ্ছে জিহ্বা, এটা হবে জিহ্বা। এই 5টা প্রমিত উচ্চারণ, এর ভিতরে দুটি এসেছিল বই থেকে হুবহু, আর 3টা এসেছে নিয়মের ভিতর থেকে। অর্থাৎ এখানে নাই, অন্য যে কোনো জায়গায় অন্য যে কোনো বই থেকে তারা দিয়েছে, কিন্তু তোমাদের বইতে যে অভিধান অধ্যায়টি ছিল এখানে প্রমিত উচ্চারণ ছিল। আমি অনেক স্টুডেন্টকে আগেই বলেছিলাম যে হচ্ছে 2022 এবং 23 সালের 23-24 বইগুলোতে উচ্চারণ থেকে প্রশ্ন এসেছিল। সো এই বছরও প্রমিত উচ্চারণ থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখানটাই মার্কস ছিল হচ্ছে 5। আচ্ছা, পরের অংশ আমরা দেখি। তারপরে দেখব হচ্ছে আমরা বানান শুদ্ধকরণ দেখব। বানান, যেখানে মার্কস ছিল হচ্ছে 5। কি কি বানান এসেছিল? সমীচীন, একটা নিয়ম দিয়েছিলাম, ওই নিয়মের ভিতর থেকে এসেছে সমীচীন। আচ্ছা, তারপর হচ্ছে মিশনারি, তাহলে এর শুদ্ধ হবে কি? মিশনারি। তারপর হচ্ছে অনুসরণ,
অনুসরণ। আসলে কোথা থেকে প্রশ্ন করছে তোমরা অনেকেই ধরতেই পারো না। এখানে অনুসরণ তোমাদের বইতে দেয়া আছে, র এর পর কি হবে? মূর্ধন্য। অনুসরণ। যেমন এখানে কিছু শব্দ দেয়া আছে, মরণ, অনুসরণ, তারপরে হচ্ছে রণ। হ্যাঁ, আমি একটা কবিতার মাধ্যমে ছন্দের মাধ্যমে শিখেছিলাম, তোমার চরণে আমার কারণে মরণ হইল রণ, তাই তুমি আমাকে অনুসরণ করো। তৎসম বা সংস্কৃত শব্দে রয়ের পরে কি হয়? মূর্ধন্য হয়। আমি একটি কবিতা, আমার স্টুডেন্ট যারা আমার এই ভিডিও দেখবে তারা বলবে স্যার এখানেও সব কিছু বলে দিচ্ছে। আমি কবিতাটা বলছিলাম এভাবে, তোমার চরণে আমার কারণে মরণ হইল রণ, তাই তুমি আমাকে অনুসরণ করো। এখানে 5টা শব্দ বলছি, যেমন রণ, চরণ, তারপর হচ্ছে করণ, মরণ, এই সমস্ত শব্দগুলাই হচ্ছে কি? মূর্ধন্যযুক্ত শব্দ। অনুসরণ সকল শব্দে কি? মূর্ধন্যযুক্ত শব্দ। আসলে পড়াশোনা করার জন্য কি করতে হয়? একটু বুদ্ধি খাটাতে হয়, সহজে কিভাবে মনে রাখা যায়। আচ্ছা, তারপরে এসেছিল ন্যূনতম। এই বানানটা অনেক সহজ। হ্যাঁ, আচ্ছা, ন্যূনতম বা ন্যূনতম। তারপরে নূপুর, নূপুর। আচ্ছা, এখানে সমীচীন, অনুসরণ, ন্যূনতম, নূপুর এবং হচ্ছে মিশনের সবগুলো বানানি হচ্ছে কি? সহজ। আচ্ছা, তারপরে আমরা বাকি অংশটুকু দেখি। তারপরে দেখবো আমরা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান 1 নাম্বার, খোলা জানালা দিয়ে, খোলা জানালা দিয়ে সারি সারি, সারি সারি ড্যাশ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কি হবে? আলো দেখা যাচ্ছে, আলো। আচ্ছা, 2 নাম্বার, এখানেও 5 মার্ক ছিল। কায়রোর মতো, কায়রোর মতো ড্যাশ শহর, নিশাচর, নিশাচর শহর কোথাও দেখিনি, কোথাও দেখিনি। 3 নাম্বার, নিঃশ্বাসে, নিঃশ্বাসে, নিঃশ্বাসে বাড়ে ড্যাশ, এখানে হবে তাপ। আসলে এইটি শূন্যস্থানটা আগে হয়। এখানে বইয়ে যে লাইনটা আছে, যেমন হচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে ড্যাশ বাড়ে, এখানে হবে তাপ। যেহেতু স্টুডেন্ট আমাকে বলেছে নিঃশ্বাসে নিঃশ্বাসে বাড়ে ড্যাশ, সেক্ষেত্রে এখানে তাপ। আচ্ছা, এখানে এই প্রশ্নটা করছে কোথা থেকে? দেখেন, স্টুডেন্ট যে বই পড়ে না এটার হচ্ছে তার প্রমাণ। এইখান থেকে, এই যে এখানে বাংলা 24 নম্বর পৃষ্ঠায় একটা সুন্দর করে নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, এই যে দেখেন লেখা আছে নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে। অর্থাৎ পড়াশোনা করতে হলে টেক্সট বুক ভালোভাবে পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। আচ্ছা, 4 নাম্বার, ফাগুন মাসে, ফাগুন মাসে ড্যাশ আগুন জ্বলে, কিসের আগুন? সবুজ আগুন। 5 নাম্বার, এগিয়ে দেখি, এগিয়ে দেখি জোনাকিদের, জোনাকিদের বসেছে ড্যাশ, কি হবে? দরবার।
এখানে মার্ক ছিল হচ্ছে 5 মার্ক। আচ্ছা, তারপরে এগুলো আমরা দেখব। আমি 60 মার্কের ভিতর আপনাদের 58 মার্ক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন। এক নম্বর যেটা এসেছিল যে জন্মভূমি কবিতায় কিভাবে কবির জন্মভূমির প্রতি মমত্ববোধ ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তারপরে 2 নম্বরের প্রশ্ন, বাঁচতে দাও কবিতায় ফুল পাখি শিশুকে কেন স্বাধীনভাবে বাঁচতে দিতে বলা হয়েছে? ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু 4 মার্ক করেছিল। এটা হচ্ছে 12 মার্কের। তারপরে এসেছিল মিনু তার বাবার জন্য কিভাবে বেকুল হয়ে অপেক্ষা করে। ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অন্য আরেকজন স্টুডেন্ট এভাবে বলেছিল যে মিনুর বাবার ফেরার প্রত্যাশা ব্যাখ্যা করো। এখানে দুইজন স্টুডেন্ট দুইভাবে বলেছে। প্রথমে জন্মভূমি কবিতায় কিভাবে কবির জন্মভূমির প্রতি মমত্ববোধ ও দেশাত্মবোধ প্রকাশ পেয়েছে, এটা একটা। বাঁচতে দাও কবিতায় ফুল পাখি, এখানে মিস্টেক হয়ে গেছে, ফুল পাখি শিশুকে কেন স্বাধীনভাবে বাঁচতে দিতে বলা হয়েছে ব্যাখ্যা করো। মিনু তার বাবার জন্য কিভাবে বেকুল হয়ে অপেক্ষা করে, কিংবা মিনুর বাবার ফেরার প্রত্যাশা ব্যাখ্যা করো। এগুলো ছিল হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সব হুবহু একদম বই থেকে এসেছে কোশ্চেনগুলো, এবং প্রশ্নগুলি খুবই সহজ ছিল। এবং আরেকটা প্রশ্নের সারমর্মটা আমি সবার পরে লিখব। তারপরে আরেকটা কোশ্চেন এসেছিল, সেটা মার্ক ছিল 10 মার্ক। আচ্ছা, এখানে 10টি বাক্য, মার্ক ছিল হচ্ছে 10। প্রশ্ন ছিল এরকম যে কোন কোন মানবীয় গুণ থাকলে দুর্জন ব্যক্তিদের
দুজন ব্যক্তিদের আদর্শ মানুষে পরিণত করবে। 10টি বাক্যে লিখো বা 10 বাক্যে লিখো। আচ্ছা, এটাই মার্ক ছিল হচ্ছে 10 মার্ক। এখন আমরা সারমর্ম লিখব। আচ্ছা, এটাই ছিল হচ্ছে 10। এখন আমরা সারমর্ম লিখব, যে সারমর্মে মার্ক ছিল হচ্ছে 10 মার্ক, 8 মার্ক। সারমর্ম, দুঃখিত একটু ঠান্ডা লেগেছে। সারমর্ম: মন থেকে চাও যদি সব পাবে হাতে। আচ্ছা, আকাশটা নাগালেই ঠিক এসে যাবে। কাজ দিয়ে জগতের সব যায় কেন কুরে হয়ে ঘরে, তাই বসে থাকবে না। মেধা বলে নেই কিছু বলে নিউটন শ্রম ঢেলে করো রোজ স্বপ্ন পূরণ। দেখবে তোমায় দেখে লোকে চমকায়। পৃথিবীটা ধিনতা না জয়গান গাবে। আচ্ছা, এখানে সারমর্ম: মন থেকে চাও যদি সব পাবে হাতে, আকাশটা নাগালেই ঠিক এসে যাবে। কাজ দিয়ে জগতের সব যায় কেন কুরে হয়ে গড়ে, তাই বসে থাকবে না। মেধা বলে নেই কিছু বলে নিউটন শ্রম ঢেলে করো রোজ স্বপ্ন পূরণ। দেখবে তোমায় দেখে লোকে চমকায়, পৃথিবীটা ধিনতা না জয়গানে গাবে। এরকম আরও কিছু লাইন ছিল। আপনি চিন্তা করতে পারেন যে একজন স্টুডেন্ট 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে যে এতটুকু লাইন সে মনে রাখতে পারছে, এটা কি ভাবা যায়? এটা হচ্ছে মার্ক ছিল হচ্ছে 8। আপনাদের টোটাল হচ্ছে আমি বাংলায় 58 মার্কসের উত্তর দিয়েছি এবং প্রশ্নগুলো দিয়েছি। আমার আগে কোনো গ্রুপে 58 মার্কের প্রশ্ন এবং উত্তর কেউ সাজিয়ে গুছিয়ে দেয়নি। ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্টলি আমি আপনাদেরকে বলতে পারি। গত বছরও সবার আগে সকল কোশ্চেন সলভ আমি দিয়েছি। ইনশাল্লাহ এই বছরও দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু একদিন পরে হয়ে গেছে। সমস্যা নাই। যারা আমার চ্যানেলে এই বাংলা কোশ্চেন সলভ পেলেন, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পুরাতন আছেন একটা কমেন্টস করবেন, এবং যারা নতুন আছেন বাংলা কোশ্চেনটা পাইছেন, আরও জিকে কোশ্চেন আছে সেটাও আমি দেবো, কার কার লাগবে কমেন্টসে জানাবেন। এবং এই বাংলা কোশ্চেনের পাশাপাশি আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। যে সকল বাবা মা
এটা আমি মুছে দিই, তারপরে বলি কথাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অনেকে বলছে যে 270 টিকাবে, অনেকে 260, অনেকে বলতেছে 250। বাস্তবতা আসলে এই সমস্ত সকল কিছু থেকে হার মানবে। বাস্তবতাটা এমন হয় যে 180 থেকে 240 বা 50-এর ভিতরে গিয়ে ঠেকে, মানে সীমানা সর্বোচ্চ চূড়াটা থাকে। অর্থাৎ এমন হয় যে প্রশ্ন যদি এতই সহজ হয়ে যায়, তাহলে দেখা যায় হচ্ছে যে মার্কটা একটু বেশি লাগে। আর যেহেতু প্রশ্ন আহামরি সহজ হয়নি, আমরা যেরকম সহজ প্রতি বছরই স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পাই, আসলে এতটা সহজ হয় না। কারণ পরীক্ষার হলে বাচ্চা কতটুকু লিখতে পারছে, কারণ সে ভুল শুধু সব কিছু মিলিয়েই 300-র ভিতরে 290, 300 আনসার করে আসে। সে যে ভুলটা করতেছে, সে ভুলটা তো সে নিজে বুঝতে পারে না। এবং এই বছর গণিতটা একটু কঠিন হয়েছে, শুধু তাই নয়, এই বছর নয়, প্রতি বছরই আপনার 10টা অঙ্ক থাকলে 2টি অঙ্ক একটু কঠিন দিবেই, এটাই বাস্তবতা। তবে তারপরেও অনেক স্টুডেন্ট আছে 80, 90, 95 আনসার করেছে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। অনেকেই 270 পেয়ে টিকবে, আবার অনেকে 240 পেয়ে টিকবে। যে ছেলেটা আনসার করেছে 270, তার যদি 240 কনফার্ম থাকে, তাহলে তাকে এত প্রেশার ক্রিয়েট করার মানে আপনি করবেন না। এবং কোনো স্টুডেন্ট যদি 200 থেকে 220-এর ভিতরেও যদি থাকে, একদম কম কম করে ধরে মার্কস হিসাব করে 200 থেকে 220 থাকবে, যদি থাকে, ইনশাল্লাহ 100% আমি বলে দিলাম যে আপনার সন্তানের রিটেন আসবে। যার 200 থেকে 220-এর মধ্যে থাকবে, আমি আবার বলছি, যত প্রশ্ন কঠিনই হোক, যত সহজই হোক, 200 থেকে 220-এর মধ্যে যাদের রেঞ্জ থাকবে, যাদের মার্কস থাকবে, ইনশাল্লাহ ধরে নিতে পারেন আপনার ছেলে কিংবা মেয়ের হচ্ছে রিটেন আসবে। তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লাগে, এটা সবাই বলে, সকল টিচারই বলবে, বাস্তবতা যেটা। তো এই রেঞ্জের হলে আপনারা ধরে রাখতে পারেন। তবে আমি বলবো এই সময়টায় আপনার ছেলে মেয়েদের যাদের হচ্ছে রিটেন আসার সম্ভাবনা আছে, বেশিরভাগ সময় তারা স্পোকেনের জন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে পারেন। অবশ্যই সেটা যে সকল প্রতিষ্ঠান ভালো এবং আগে থেকে ভালো সুনাম আছে এবং স্টুডেন্ট বেশি আছে, যে সকল প্রতিষ্ঠানের টিচার ভালো আছে। আমি আবার বলছি, এখানে প্রতিষ্ঠানে থেকে আপনার টিচারকে বেশি মূল্যায়িত করতে হবে। কারণ হচ্ছে টিচার ভালো থাকলে স্টুডেন্টকে ভালোভাবে দিক নির্দেশনা দিতে পারবে। সো আমি মনে করব যাদের পরীক্ষা ভালো হয়েছে, তারা আল্লাহর রহমতে ধীরে সুস্থে হয়তো বা 2-1টা দিন সময় নিয়ে আপনারা ভালো স্পোকেনের জন্য যে কোনো টিচারের কাছে ভর্তি করে দিবেন। এটা হচ্ছে ভাইবার জন্য খুবই খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করবে। তো যারা হচ্ছে নতুন বছরে 2027 সালে ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবে, যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা, 2027 সালে যারা ভর্তি পরীক্ষা দিতে চায়, ময়মনসিংহ শহরে অফলাইনে আমার ক্লাস শুরু হবে জানুয়ারি থেকেই। এই নাম্বারে যোগাযোগ করবেন 01984954801। অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সরাসরি ফোন দিবেন না। হ্যাঁ, ব্যস্ত থাকি, অনেক কাজ থাকে। 01984954801 ময়মনসিংহ শহরের জন্য অফলাইনে, শুধুমাত্র ময়মনসিংহ শহরের জন্য শুধুমাত্র অফলাইনে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ব্যাচে আমার কাছে আপনাদের সন্তানদের পড়াতে পারবেন। এবং আরেকটা জিনিস আমি সবসময় বলি যে টেক্সট বুক এই জিনিসটা অনেক স্টুডেন্ট এবং গার্ডিয়ান সেটা বিশ্বাস করতে চায় না। হন্যে হয়ে বিভিন্ন টিচারের পিছনে ঘুরে এই 9-10-এর বই পড়ে ফেলতেছে, ইন্টারমিডিয়েটের বই পড়ে ফেলতেছে, বিভিন্ন চাকরির জন্য যে বিভিন্ন বই পুস্তক থাকে, সকল কিছু পড়ায় শেষ করে বলতেছে, দিন শেষে পরীক্ষার মধ্যে কি আসে, যেগুলো আমরা বলি যে বই বই বই, এটা বেশি বেশি পড়তে হবে। আগে টেক্সট বুক যার নখদর্পণে থাকবে, তারপরে সে এক্সারসাইজের জন্য আরও আলাদা এক্সট্রা বিভিন্ন গাইড, মডেল টেস্ট, এগুলো সব কিছু সে পড়তে পারে। তবে সর্বপ্রথম আগে তাকে মূল বই যেটা সেটা পড়তে হবে। আপনারা দেখবেন মাঝে মধ্যে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, টিভিতে আপনারা যখন দেখেন, একটা নিউজ যখন দেখেন, একজন স্টুডেন্ট যে মেডিকেলে ফার্স্ট হয়,
তাকে জিজ্ঞাসা করবেন, সে কি বলবে যে আগে আমার মূল বইটা ভালোভাবে কয়েকবার শেষ করেছি, ভালোভাবে মূল বইটা পড়েছি। হ্যাঁ, এখান থেকে হুবহু প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ মূল বইয়ের কোনো বিকল্প নেই। আচ্ছা, তারপর হচ্ছে যারা 2027 সালে পরীক্ষা দিবেন এবং কিছুদিন আগে আমি একটা সাজেশন বের করেছিলাম, ওইখানে মূল বই ভিত্তিক, আমি আবার বলছি, মূল বই ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে হুবহু অনেকগুলি কমন পড়ে গেছে ইনশাল্লাহ। এবং শুধু আমরা যে বলবো যে 100% কমন পড়ে গেছে তা না, সর্বপ্রথম হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস এবং নিজের থাকতে হবে চেষ্টা। তো সব মিলিয়ে আমি যেই কথাটা বলার চেষ্টা করছি, এখন পরীক্ষা শেষ, কোনো চিন্তা নাই, দ্বিধা নাই। আমি যে রেঞ্জের কথা বলছি 200 থেকে 220-এর মধ্যে যদি থাকে, আপনার সন্তানকে একটা স্পোকেনে ভর্তি করে দেন এবং ভাইবার যখন রিটেনে যখন রেজাল্ট হবে তখন কি করতে হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।